বন্ধুরা নমস্কার। যতন খুলুম খা অমিত শাহ এসেছেন, বৈঠক করেছেন, জনসভা করছেন। নরেন্দ্র মোদীজি আসছেন, জনসভা করবেন, সম্ভবত বৈঠকও করবেন। বিধানসভা নির্বাচনের আগে অমিত শাহ এসেছিলেন, রাত্রিবেলায় বৈঠক করেছিলেন। অনেকের মতে অমিত শাহের সেই এক বৈঠকে বিজেপির বিজয়ের ব্যবস্থা হয়ে গিয়েছিল, মানে দ্বিতীয়বার সরকার গঠনের ব্যবস্থা এই এক বৈঠকে তিনি করে গেছিলেন। কিভাবে করেছিলেন, কি কৌশলে করেছিলেন, কি জাদুমন্ত্রে করেছিলেন, সেটা অন্য বিষয়। সেটা নিয়ে নানানজন নানান রকম গল্প বলে, কিন্তু বলে সবাই বলে যে সেই ওনার এক বিশেষ বৈঠকে, বিশেষ সময়ের বিশেষ ধরনের বৈঠকে পুরো ব্যবস্থা মানে অবস্থাটাকে তিনি পাল্টে দিয়েছিলেন। এবারও তিনি এসেছেন, বৈঠক করেছেন। জনসভাগুলো তো ঠিক আছে, করতেই পারেন, কিন্তু এখন ধারণা করছে অনেকেই যে দুটো কেন্দ্রেই বিজেপির জয় নিশ্চিত হয়ে গেছে। কেন বলছেন? বলছেন এই কারণে যে উনি এসে যখন বৈঠক করছেন, অ্যাকচুয়ালি কি উনি আসবেন এই কথাটা প্রচারিত হবার সময় থেকেই দেখা গেছে এমন অনেক দলের ভেতরে যারা এর আগে এতদিন পর্যন্ত প্রচারে কোনো রকমভাবেই নামেননি, দলের প্রার্থীকে জেতানোর জন্য কোনো চেষ্টা করেননি বলে সবার দৃষ্টিতে পড়ছিল, তারা সবাই অমিত শাহ আসবেন শোনা মাত্রই ময়দানে নেমে গেছেন, দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন, বোঝানোর চেষ্টা শুরু করে দিয়েছেন যে আমিও আমার দলের প্রার্থীকে জেতানোর জন্য জান প্রাণ লড়িয়ে দিচ্ছি। কেন? কারণ হলো অমিত শাহ আসবেন এবং বিশেষ কেউ দলের প্রার্থীর জন্য কাজ করবেন না এবং তার ফলে দল হেরে যাবে অথবা বিজয়ী হবে, কিন্তু সেই রেকর্ড রয়ে গেল। এরপরে তার রাজনৈতিক ভবিষ্যৎ দলের ভেতরে হয়তো ধোঁয়াশাপূর্ণ হয়ে যেতে পারে, রাজনৈতিক ভবিষ্যৎ। এই ভাবনা থেকেই, আশঙ্কা থেকেই সবাই ময়দানে নামতে শুরু করে দিয়েছেন। গত কয়েকদিনে আপনারা দেখেছেন, এমন অনেকে বিভিন্ন সভাগুলোতে দেখেছেন যাদেরকে এর আগে এতদিন ধরে দেখেননি। তো কিন্তু এর চেয়েও বড় কথা হলো, এটা কংগ্রেস এবং সিপিএমের সম্ভবত তাদেরকে ক্রেডিট দিতে হবে। এটা সম্ভবত আশিস কুমার সাহা এবং রাজেন্দ্র রিয়াংকে ক্রেডিট দিতে হবে যে এই যে ভরা দুঃসময় কংগ্রেসের এবং সিপিএমের ত্রিপুরা রাজ্যে, তখন তারা এমন কি প্রতিদ্বন্দ্বিতা করছে, মানে কি বলবো, ফাইট দিচ্ছেন, যার ফলে দেশের দুইজন শীর্ষস্থানীয় বা শীর্ষ নেতা, একজন দেশের প্রধানমন্ত্রী, একজন প্রধানমন্ত্রীর পরেই দ্বিতীয় সবচেয়ে বেশি শক্তিশালী লোক হিসাবে যাকে ধরা হয় সেই স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের দুজনকেই ত্রিপুরাতে ছুটে আসতে হচ্ছে। একজন এসে গেছেন অলরেডি, আর একজন আসবেন। তারা এমন কি পরিস্থিতি সৃষ্টি করে দিয়েছেন। কারণ হলো, আমার জন্মের পর থেকে ত্রিপুরা রাজ্যে যতগুলো লোকসভা নির্বাচন দেখেছি, হ্যাঁ ঠিক আছে, যখন একদম ছোট্ট ছিলাম, মায়ের কোলে ছিলাম, তখন হয়তো নির্বাচনটাকে ওইভাবে বোঝার মতো কোনো সুযোগই নাই, প্রশ্নই আসে না। কিন্তু এরপরে যখন থেকে বুঝতে শিখেছি, ছাত্র অবস্থাতে, সে স্কুল রাজনীতি থেকেই রাজনীতি সচেতন, স্কুল জীবন থেকেই রাজনীতি সম্বন্ধে যেহেতু ব্যাপক সচেতন ছিলাম, সেহেতু তখন থেকেই খেয়াল করতে শুরু করেছি। এখনও পর্যন্ত যতগুলো লোকসভা নির্বাচন হয়েছে, কোনোটাতেই বিরোধী দলের ক্ষমতা হয়নি বিরোধী দলের প্রার্থীদেরকে, শাসক দলের প্রার্থীদেরকে হারিয়ে পার্লামেন্টে প্রবেশ করা। যারাই এই সময়ে পার্লামেন্টে গেছেন তারা সবাই শাসক দলের ক্যান্ডিডেট হয়ে নির্বাচিত হয়ে তারপরে পার্লামেন্টে গেছেন। সে রাজ পরিবারের লোক হোক, সে সাধারণ চাষি পরিবারের লোক হোক, যে পরিবারের লোক হোক না কেন, খুব বিখ্যাত অখ্যাত যেই হোক না কেন, গেছেন অনলি ওই শাসক দলের ক্যান্ডিডেট হতে পারলেই। সেই যে পরম্পরা, সেই পরম্পরা হঠাৎ করে কংগ্রেস বা সিপিএম ভেঙে ছারখার করে দেবে,
এইরকম বিশাল করে রাজনৈতিক ঝড় তুফান এই মুহূর্তে ত্রিপুরাতে নাই। এটা যদি কেউ বলে আছে তাহলে তিনি একেবারে মিথ্যা কথা বলছেন। এই মুহূর্তে ত্রিপুরা রাজ্যে এরকম কোনো ঝড় তুফান নাই, বিরোধী দলের পক্ষে তো একেবারেই নাই। এবার বলতে পারেন যে সুপ্ত ভাবে কেউ কেউ বলে সাইলেন্ট রেভলিউশন কথাটা বলে, কেউ কেউ বলে যে নানান ধরনের অন্তর্ঘাত ইত্যাদি ইত্যাদি নানান কিছু গল্প বলেন। এগুলোর পরিপ্রেক্ষিতে কেউ বলে মানুষ ক্ষুব্ধ, ত্রিপুরাসারা ক্ষুব্ধ, বাঙালিরা ক্ষুব্ধ, এই সব মিলিয়ে যে এবার ক্যান্ডিডেটরা মানে নির্বাচনে একটা এমন কিছু রেজাল্ট হয়ে যাবে যা কেউ কল্পনা করতে পারছে না। আমি বলি এই কথাটা যারা বলেন এটা সত্যি যে মানুষের মধ্যে ক্ষোভ আছে, এটাও ঠিক যে ভেতরে অনেকেই সঙ্গে সঙ্গে থাকলেও উল্টো কাজ করবে। এগুলি আমি তো খুব ভালো করে জানি, এই কারণে যে আমি দীর্ঘদিন এই পুরো পরিবারের সঙ্গে ছিলাম। অনেকে অনেক কিছু করবে, কিন্তু তারপরেও বিজেপির ক্যান্ডিডেটই কিন্তু দুটো কেন্দ্রেই আরামে নির্বাচিত হয়ে যাওয়ার কথা। এটা সাধারণভাবে, কারণ কতটা ভোটই বা কাটতে পারবে, কতজন কত কিছুই বা করতে পারবে। একটা দল ক্ষমতায় রয়েছে, তার পক্ষে নানান রকম সুবিধাগুলো তার পক্ষে রয়েছে। তার একটা বিরাট কর্মী বাহিনী রয়েছে, এই কর্মী বাহিনীর মধ্যে ধরে নিলাম একটা বিরাট অংশ না হয় বিট্রে করবে, কিন্তু কাজ করবে, পক্ষে কাজ করবে এমন সংখ্যাটাও কিন্তু কোনোভাবে উড়িয়ে দেওয়ার মতন না। সে উভয় কেন্দ্রিক। বহু মানুষ আছে যারা ক্ষোভ নিয়ে গিয়েও তারপর পদ্ম ফুলে ভোটটা দিয়ে আসবে। এগুলি হয়, এগুলি আমাদের রাজ্যের পরম্পরা। রাজনৈতিকভাবে গত 1978 সালের পরবর্তী সময়ের যদি আপনি নির্বাচনগুলোকে যদি দেখেন তাহলে এই পরম্পরায় দেখবেন। এই রকম একটা অবস্থাতে এটা মানে ধারণা করার কোনো কারণ নাই যে ত্রিপুরাতে বিরোধীরা বিজয়ী হয়ে যাবেন একেবারে, আবার বিরোধীরা একেবারে সাংঘাতিক রকমভাবে সক্রিয় রয়েছেন। বিধানসভা নির্বাচনে যে ফাইটটা দেয়া হয় প্রত্যেকটা বছর প্রত্যেকটা বার, সেই ফাইটটা কখনোই লোকসভা নির্বাচনে আমাদের রাজ্যের বিরোধী দলগুলো দেয়নি। এইবারেও এটা সত্যি যে বিরোধী দলগুলো চেষ্টা করছে, কিন্তু এই চেষ্টার যে পরিমাণটা, সেই পরিমাণটা বিজয়ী হওয়ার জন্য উপযুক্ত পরিমাণ না, অন্তত চোখে পড়ছে না। এরপরেও যদি বিরাট কিছু হয়ে যায় তাহলে তো হতেই পারে। পৃথিবী তো এক্সেপশনের জায়গা, এখানে নর্মাল সব কিছু যেমন চলে ঠিক তেমনি মাঝে মাঝে ব্যতিক্রম ঘটনাও ঘটে। তো সেই রকম ব্যতিক্রমী কিছু যদি ঘটে যায় তাহলে অবাক হওয়ার মতো তো কিছু না, হতেই পারে পৃথিবীতে, এগুলি অস্বাভাবিক না। কিন্তু একটা ব্যাপারে রাজেন্দ্র রিয়াং এবং আপনার আশিস কুমার সাহা, কংগ্রেস এবং সিপিএম উভয়কেই ক্রেডিট দিতেই হয় যে তারা এমন একটা পরিবেশ, এমন একটা অবস্থা সৃষ্টি করতে পেরেছেন যার ফলে নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজি দুজনকেই ত্রিপুরাতে দলের ক্যান্ডিডেটের পক্ষে প্রচার করতে আসতে হচ্ছে, আর দলের ভেতরের যে সমস্যাগুলো সেগুলো দূর করতেও আসতে হচ্ছে। এটা একটা বিরাট বড় ডেভেলপমেন্ট ত্রিপুরা রাজ্যে, কারণ না হলে ত্রিপুরা রাজ্যের ইতিহাস বলে না গত 40 বছরের মতন ইতিহাস যে ত্রিপুরাতে আপনার কেন্দ্রীয় সর্বোচ্চ নেতাদেরকে এইভাবে আসতে হবে। কারণ এই সময়ে তাদের অনেক চ্যালেঞ্জ, তাদের অন্যান্য রাজ্যগুলোতে, সেগুলো নিয়ে একটা ভিডিওতে আমি কথা বলবো আপনাদেরকে, কোন কোন রাজ্যে বিজেপির জন্য সাংঘাতিক কঠিন চ্যালেঞ্জ। সেই রাজ্যগুলোতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পার্টির অল ইন্ডিয়া প্রেসিডেন্ট, ওদের এক একটা মুহূর্ত ভেরি ইম্পর্ট্যান্ট। যত বেশি করে তারা সেখানে থাকবেন সেখানকার সমস্যাগুলো দূর করা তাদের দরকার। যেখানে শিওর মানে ভিক্টরি, যেখানে নিশ্চিতভাবে বিজয়, সেখানে সময় নষ্ট কেন করবেন? কিন্তু করতে হচ্ছেন, তার মানে অনেক গভীরে। তার মানে সেখানে তারাও আশঙ্কা করছেন যে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, এবং অ্যাক্সিডেন্ট হওয়ার ক্ষেত্রে মানে নির্বাচনের রেজাল্টে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার ক্ষেত্রে বাইরের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা ভেতরের কারোর বা অনেকের থাকতে পারে। এই আশঙ্কার খবর যখন তাদের কাছে পরিপূর্ণভাবে পাকাপোক্তভাবে যখন তাদের কাছে
পৌঁছেছে, তারা যখন মোটামুটি নিশ্চিত হয়ে গেছেন যে সামথিং গড়বড় হ্যায়, কুছ তো ডাল মে কালা হ্যায়, তখন তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা নিজেরা আসবেন। নাহলে নাড্ডাজিকে পাঠাতে পারতেন, নাড্ডাজির অনেকজন জেনারেল সেক্রেটারি আছে তাদেরকে পাঠাতে পারতেন, তাদেরকে পাঠিয়ে কাজ হবে না ধরে নিয়ে, এমনকি নাড্ডাজিকে পাঠিয়েও কাজ হবে না ধরে নিয়েই তারা আসছেন, যাদের উপস্থিতির পরে কারোর অত বড় ক্ষমতা নাই, মনের ভেতরে অতটুকু জোর নাই যে এর পরে লাইনের বাইরে গিয়ে কাজ করবে। সুতরাং এই সফর খুব গুরুত্বপূর্ণ সফর, এবং এটাও ঠিক সাধারণভাবে যে অমিত শাহ যেহেতু এসেছেন, ওনার আসার পরে এরপরে ওই যে আশঙ্কাগুলো সেগুলি অনেকটাই দূর হয়ে গেছে ধরে নেওয়া যায়। সেক্ষেত্রে বিজেপির প্রার্থীদের দুটো কেন্দ্রেই জয় আগের চেয়ে অনেক বেশি নিশ্চিত হয়ে গেছে বলে মনে করা যায়। বাকিটা তো রেজাল্টের দিন বোঝা যাবে, কিন্তু আমার মনে হয় আর কি, এটা যতটুকু খবরাখবর যতটুকু বোঝা যায় যে আভ্যন্তরীণ যে ঘাটতিগুলো সেগুলোকে মেরামত করার জন্যই তারা দুজন এসেছেন এবং আসছেন। বাকিটা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের ভিন্ন মত থাকতে পারে, একমত হতে পারেন, যাই লিখবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার।